দেখুন, একেবারে পরিষ্কার যে এই যে চারটে নিয়োগ প্রক্রিয়া, গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম এবং একাদশ দ্বাদশে দুর্নীতি হয়েছে। এখন এসএসসি কে, বোর্ডকে এবং সরকারকে দায়িত্ব নিয়ে বলতে হবে যে কারা দুর্নীতি করে চাকরি পেয়েছে আর কারা দুর্নীতিহীন ভাবে চাকরি পেয়েছে। অর্থাৎ টেন্টেড ক্যান্ডিডেট এবং আনটেন্টেড ক্যান্ডিডেটের মধ্যে ক্লিয়ার কাট সেগ্রিগেশন করতে হবে। এই সেগ্রিগেশন যদি সম্ভব হয় তাহলেই যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের চাকরি যাবে, যারা আনটেন্টেড ক্যান্ডিডেট তাদের চাকরি থাকবে। এটা পরিষ্কার দেশের যে চাকরি সংক্রান্ত যে আইন, সেখানে প্রতিষ্ঠিত আইন। এই ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন তারা স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ, দুর্নীতি হয়েছে। বোর্ডও বলছে দুর্নীতি হয়েছে, কিন্তু দুর্নীতি করে কতজন চাকরি পেয়েছে এই ক্ষেত্রে তারা সম্পূর্ণ তথ্য দিচ্ছে না। ফলে সম্পূর্ণ তথ্য যদি না দেয় তাহলে খুব স্বাভাবিকভাবেই সম্পূর্ণভাবে পৃথকীকরণ করা সম্ভব নয়। তারা যেগুলো বলছে যে টেন্টেড ওয়েতে চাকরি পেয়েছেন, তার বাইরেও কিন্তু নিয়োগ রয়ে গেছে যারা টেন্টেড ওয়েতে, যারা দুর্নীতিপূর্ণভাবে চাকরি পেয়েছেন, অবৈধ চাকরি প্রাপক রয়েছেন। এই ক্ষেত্রে তারা যদি সেই পৃথকীকরণ করতে পারেন তাহলেই সম্পূর্ণ তথ্য যদি দেন, সম্পূর্ণ তথ্য দিলেই পৃথকীকরণ সম্ভব। তবেই টেন্টেড ক্যান্ডিডেট আনটেন্টেড ক্যান্ডিডেট পৃথকীকরণ হলে টেন্টেড ক্যান্ডিডেট চাকরি যাবে এবং আনটেন্টেড ক্যান্ডিডেট চাকরি থাকবে। সেক্ষেত্রেও ওই টেন্টেড ক্যান্ডিডেটদের স্থলে নিশ্চিতভাবেই যারা যোগ্য চাকরি প্রাপক তারা চাকরি পাবে। আর পুরো প্যানেলটি যদি বাতিল হয় সেক্ষেত্রেও সকলেই নিয়োগ প্রক্রিয়ায় সমান সুযোগ পেয়ে তারাও কিন্তু, যারা যোগ্য তারা কিন্তু আবার এই নিয়োগ প্রক্রিয়াতেই, এই মামলায় কিন্তু অতি দ্রুততার সঙ্গে শুনানি হয়েছে। এর আগের দিন সর্বমোট 1.5 দিন যখন এই প্রধান বিচারপতির বেঞ্চে হয়েছে, একদিন পুরো সম্পূর্ণ দিন হয়েছে, আর একদিন বলতে পারেন দুপুর 2টো থেকে মানে একদম শেষ অবধি, অর্থাৎ 4টে পর্যন্ত হয়েছে। আগামীকালও দুপুর 2টোর সময় মামলা আছে। ফলে এই মামলার শুনানির ক্ষেত্রে আপনি বলতে পারেন খুব সম্পূর্ণভাবে শুনানি হচ্ছে এবং পরপর শুনানির ডেট পড়ছে এবং খুব স্বাভাবিকভাবেই প্রতিটি পক্ষ, যারা টেন্টেড রয়েছেন, যারা আনটেন্টেড রয়েছেন, যারা এসএসসি, বোর্ড, সরকার প্রত্যেকে শুনিয়েছেন। আমরা রেড পিটিশনাররা কালকে শোনাবো, সিবিআই তারাও রয়েছেন, তারাও শোনাবেন। ফলে সেই সম্পূর্ণ শুনানির পরেই কিন্তু আদালত রায়দান করবে। ফলে আদালত যে সকলকে সমান সুযোগ দিয়েছে এই নিয়ে মানে কারোর মনে কোনো সন্দেহ নেই এবং আদালত সকলকেই সমান সুযোগ সর্বদাই দেন। এখন আদালতের দ্বারে যারা যাবেন তাদেরকে কিন্তু সম্পূর্ণ তথ্য দিতে হবে। এই ক্ষেত্রে রাজ্য সরকার বা বোর্ড বা এসএসসি তারা যেহেতু সম্পূর্ণ তথ্য দিচ্ছেন না, যদি এই পৃথকীকরণ করতে হয় তাহলে কিন্তু তাদের সম্পূর্ণ তথ্য দিতে হবে, কিন্তু তাদের ভয় অন্য জায়গায়। যেহেতু যারা এই চাকরি পেয়েছেন অবৈধ পদে, তারা তো আর এমনি এমনি চাকরি পাননি, তারা অর্থের বিনিময়ে চাকরি পেয়েছেন। ফলে তারা ভাবছে যদি সম্পূর্ণ তথ্য দেন তাহলে তারাই তো প্রশ্ন করবে যে আমরা টাকা দিলাম, আবার অন্যদিকে আমাদেরই বলা হচ্ছে অবৈধ চাকরি প্রাপক, তাহলে কেন এই আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে? সেই জন্য দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন একজনেরও চাকরি যাবে না। কেন বলেছিলেন? একজন মুখ্যমন্ত্রী হয়ে একথা বলতে পারেন? এবং শুধু তাই না, তিনি ক্যাবিনেটে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে অবৈধ চাকরি রয়েছে, চাকরি প্রাপক রয়েছে, এইটা কগনিজেন্স নেওয়ার পরে আপনি যদি ক্যাবিনেট মেমোরেন্ডামটা দেখেন না এই সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনে, আপনি অবাক হয়ে যাবেন। অবৈধ চাকরি প্রাপক রয়েছে এটা কগনিজেন্স নেওয়ার পরেও অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছেন এবং সেই অতিরিক্ত শূন্যপদ কি কাজে ব্যবহৃত হবে? সেই অতিরিক্ত শূন্যপদ এই অবৈধ চাকরি প্রাপকদের চাকরি বাঁচানোর কাজে ব্যবহৃত হবে। আর অবৈধ চাকরি প্রাপককে মুখ্যমন্ত্রীর আত্মীয়া, অবৈধ চাকরি প্রাপককে মন্ত্রীর মেয়ে, অবৈধ চাকরি প্রাপককে